আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের ৭০ নম্বরের ফাইনাল সাজেশন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক 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 স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ যে ৭০ নাম্বার আছে, পারিভাষিক শব্দ, অনুবাদ, এরপর তোমার বৈদ্যুতিন চিঠি, দিনলিপি, প্রতিবেদন থেকে শুরু করে হ্যান ত্যান যা আছে প্রত্যেকটা জিনিসের জন্য তুমি কি কি পড়বা, কিভাবে আনসার করবে, দিনলিপি কি লিখবে কিভাবে, প্রতিবেদন লিখবে কিভাবে, আবার পারিভাষিক শব্দ আনসার করবে না অনুবাদ আনসার করবা, এই টু জেড জিনিসগুলো সাজেশন প্লাস লেখার নিয়ম প্রত্যেকটা জিনিস আজকের একটা ভিডিওতে পাবা। সো ভিডিওতে একটু লম্বা হতে পারে, কারণ এখানে তোমার ৭০ মার্কে তুমি লিখবা কিভাবে, ওই জিনিসটা দেখাবো, আবার কোন কোন জিনিসগুলো পড়বা এই টু জেড দেখাবো। নির্মিত অংশ খুব প্যারা না, আমি জাস্ট একটু বুঝে দিলে তুমি লিখে আসতে পারবা, কোনো প্যারা না। ওকে, তাহলে আমি ভিডিওটা শুরু করছি। তোমাদের সাথে আসে আমি আবু সুফিয়ান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। লেটস গেট স্টার্টেড। কেমন? ওকে, তাহলে দেখো এই নির্মিত অংশের মধ্যে আমাদের কি কি আছে এই জিনিসগুলো আমাদেরকে আগে দেখতে হবে। আমরা খুব ভালো করে জানি এই নির্মিত অংশ যেটা থাকে এটা অথবা দিয়ে প্রশ্ন থাকে। অথবা দিয়ে কেমন থাকবে? হয়তো তোমার পারিভাষিক শব্দ আনসার করতে হবে, নয়তো অনুবাদ, হয়তো দিনলিপি, নয়তো প্রতিবেদন, হয়তো বৈদ্যুতিন চিঠি, নয়তো আবেদনপত্র, হয়তো সারাংশ সারমর্ম, নয়তো ভাব সম্প্রসারণ, হয়তো সংলাপ, নয়তো ক্ষুদ্র গল্প আর প্রবন্ধ। এখন আগে আমি তোমাদেরকে একটু ব্রিফ দিচ্ছি যে এই যে অথবা দিয়ে দুইটা কোশ্চেন থাকে, যে কোনো একটা আনসার করা লাগে, কোনটা আনসার করাটা আমার বেটার হবে। প্রথম কথা হলো এই যে পারিভাষিক শব্দ আছে আর একটা অনুবাদ আছে, এই দুইটার মধ্যে কোনটা আনসার করা বেটার। আমার যেটা সাজেশন বা আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে পারিভাষিক শব্দটাই আনসার করা তোমার জন্য বেস্ট হবে। এর কারণ কি? কারণ অনুবাদ মনে করো কোনো একটা ইংরেজি মানে একটা প্যাসেজ থাকে, তুমি এটাকে একদম হুবহু কাটায় কাটা অনুবাদ করতে গেলে তোমার একটু ভুল হলে স্যার 1 বা 2 মার্ক কেটে দিতে পারে। বাট পারিভাষিক শব্দ একদম 15টা আসবে, 10টা আনসার করবে, একদম ইজি। আমি যে সাজেশনটা এখন দিব এটা পড়লো যে তুমি 15তে মিনিমাম 14টার মতো কমন পাবো, হয়তো একটা এর বাইরে থেকে আসতে পারে। কেমন আসো? এরপরে নাম্বার 2 হলো দিনলিপি নাকি প্রতিবেদন। আমার পরামর্শ তুমি দিনলিপি আনসার করো, কারণ প্রতিবেদনে হিউজ পরিমাণে ঝামেলা, হ্যান ত্যান নিয়ম টিয়মের প্রচুর ঝামেলা থাকে। এর থেকে দিনলিপির মধ্যে কোনো ঝামেলা নেই, একদম ইজি। এরপরে বৈদ্যুতিন চিঠি নাকি আবেদনপত্র। এক্ষেত্রে আমার পরামর্শ হলো আবেদনপত্রগুলো যদি নর্মালগুলো আসে, যেমন শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদন, এরকম নর্মালগুলো আসলে আনসার করো। আর যদি চাকরির আবেদন আসে স্কিপ করো, বৈদ্যুতিন চিঠি আনসার করো। এরপরে হচ্ছে তোমার সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ। এটা খুব ভাইটাল একটা কোশ্চেন। সারাংশ সারমর্ম আনসার করবো নাকি ভাব সম্প্রসারণ আনসার করবো, এটা একটা আমি তোমাদেরকে বুঝাই বলি। আমরা নর্মালি বাঙালিরা আমরা কি করি যে সারাংশ সারমর্ম যদি মাত্র 4-5 লাইন লিখলে হয়ে যায়, তাহলে সারাংশ সারমর্মে আনসার করি। আসো, কিন্তু বাট আমরা এটা বুঝতে চাই না যে আমি কোনটা আনসার করলে মার্ক বেশি পাবো। আমি ফাঁকি বুঝতে চেষ্টা করি যে আরে সারাংশ সারমর্ম লিখলে মাত্র 4 থেকে 5 লাইন লিখতে হবে, প্যারা নাই, চিল, আমার শেষ হয়ে যাবে না। এইটা চিন্তা না করে কোনটা লিখলে আমি মার্ক বেশি পাবো ওইটা চিন্তা করো। যেমন দেখো সারাংশ সারমর্ম কত মার্ক? 10 মার্ক। তুমি চিন্তা করো মাত্র 5 লাইন লিখলে ওই 5 লাইনের উপর 10 মার্ক দিবে। দ্যাট মিনস প্রত্যেকটা মার্ক কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুছানো হওয়া উচিত, জাস্ট চিন্তারও বাহিরে। বাট আমরা যেটা বাঙালি, আমাদের সব হয়েছে একটা বানায় বানায় লেখা, আমরা একজ্যাক্ট টু দ্য পয়েন্টে লিখতে পারি না। সো এই জন্য সারাংশ সার মধ্যে আমরা কি পাই না? মার্ক পাই না। ঠিক করে আমরা লিখলো পুরোপুরি মার্কটা আমরা পাই না বা ভালো মার্ক পাই না। নাম্বার 2 হলো আমাদের মনস্তাত্ত্বিক একটা প্রবলেম আছে বাঙালি, অর্থাৎ আমাদের যে বাংলা টিচাররা আছে আল্লাহ দিলে এরা সবগুলা বউয়ের লোকে মারামারি করে খাতা কাটে। তো খাতা কাটতে যায় ও চিন্তা করে এই শালা 5 লাইন লিখছে, এরা আমি 10 মার্ক দিব, 5 লাইন লিখি 10 মার্ক। মানে ওর মধ্যে মনে হচ্ছে কেন ওরে মানে মানে ওর কি জানে এক জ্বালা, ওরে মনে হয় মানে ওর মনের মধ্যে যে এত হিংসা, মনে হচ্ছে ওর সত্যি খাতা কাটতেছে, ও 5 লাইনে 9 মার্ক দিবে, 10 মার্ক দিবে, ওর সহ্য হয় না। মানে ও মানে একটা কিপটিমের মানসিকতা থাকে না, 5 লাইন লিখছে বাট তোর জোরে গেলে 6 মার্ক দিব আমি, এরকম একটা কিপটিমের মানসিকতা থাকে। বাট কেউ যখন ভাব সম্প্রসারণ লিখে তখন অটোমেটিক ও কি লিখছে পরে আলাপ। বাট যদি কাটে ভাব সম্প্রসারণ মিনিমাম 3 পৃষ্ঠা লেখে, মানে স্যারেরা একদম যত কাষ্টে স্যারে হোক ন্যূনতম আরে বেটা 3 পেজ লিখছে, 1 পেজ যদি 3 মার্কও করে দিই মিনিমাম 9 মার্ক তো ডিজার্ভ করে, সুন্দর করে লিখলে তো কথাই নাই। সো এই যে একটা মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে। আবার ভাব সম্প্রসারণ লেখাটাও ইজি, কারণ এটা তুমি মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লিখতে পারবা। বাট সারাংশ সারমর্ম একদম এক্সাক্ট পয়েন্টে লিখতে হবে। কেমন? তো এই জন্য ভাব সম্প্রসারণ আনসার করাটাই বেটার। মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখো, লিখতে থাকো, যা মন চায় লিখতে থাকো। কেমন? আর যদি সারাংশ সারমর্ম এক্সাক্ট টু দ্য পয়েন্টে কমন পড়ে পারো তাহলে লিখিও। তবে আমাদের ক্ষেত্রে, বিশেষ করে আমার ক্ষেত্রে এমনটাই হয় যে তোমার কমন পড়ছি কিন্তু প্রথম লাইনে ভুলে গেছি পরীক্ষা হলে, এরকম আনসার করিও না, ভাব সম্প্রসারণটা আনসার করিও। এরপর হলো সংলাপ নাকি ক্ষুদে গল্প। এই জায়গাতে আমার পরামর্শ সংলাপ আনসার করো, কারণ সংলাপ অনেক ইজি। তুমি ছোটবেলা থেকে ইংলিশ ডায়লগ লিখে আসছো, রহিম কেমন আছো, করিম ভালো আছি, কি করো, বই পড়ি, কোন বই পড়ো, অমুক বই পড়ি, এই যে হ্যান ত্যান কতগুলো আমরা পারি লিখতে। সংলাপ আনসার করাটা বেটার। আর ক্ষুদে গল্প কম পড়ে, এই জন্য ক্ষুদে গল্পের পক্ষে আমি না। আর লাস্ট হচ্ছে আমার প্রবন্ধ। এই জিনিসগুলা
প্রবন্ধের একটা ফাইনাল সাজেশন দেবো। তোমরা বোর্ড পরীক্ষা 5টা রচনা আসবে, মিনিমাম 4টা রচনা ইনশাল্লাহ আমার সাজেশন দিয়ে কমন পড়বে, মিলে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষা যারা যারা দিবা। তুমি এইচএসসি কোন ব্যাচ এই ভিডিওতে জানাই দাও। 25 হলে ভাগে 25 দিয়ে একটা লাভ দাও, 26 হলে ভাগে 26 দিয়ে 2টা লাভ দাও, 29 27 হলে ভাগে 27 দিয়ে 3টা লাভ দাও। কেমন? যেই ব্যাচ ভাই দেখবো আমার এই ভিডিওটা কি কোন ব্যাচ দেখতেছো। ওকে, তাহলে আমি আর কথা না বলে ভাই বিসমিল্লাহ বলে শুরু করি। প্রথমটা হলো আমাদের কি বলে যে প্রথমটা হলো আমাদের পারিবেশিক শব্দের একটা ফাইনাল সাজেশন। তো পারিবেশিক শব্দের ফাইনাল সাজেশনের জন্য আমি তোমাদেরকে আমি মোটামুটি 4-5 পেজের একটা ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি, যেটা তোমরা, এবং বলে রাখি এই নির্মিত অংশের ফুল ফাইনাল সাজেশনটা এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবা। সো ভিডিওটা লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো এবং নিজের কাছে শেয়ার করে রাখো, কারণ এই জায়গাতে শুধু ভিডিও না, পাশাপাশি পিডিএফটাও পেয়ে যাচ্ছ। কারণ এই জিনিসগুলো আমি এখন দেখানোর সময় নেই, দেখানোর দরকারও নেই। তুমি জাস্ট ভাষার মধ্যে একটু বেশি বেশি প্র্যাকটিস করবো, বেশি বেশি কী করবা, ভাষার মধ্যে লিখবা। তাহলে এই যে পারিবেশিক শব্দগুলো আছে, এই পারিবেশিক শব্দগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব কমেন্ট বক্সে বা পিডিএফ করে দিয়ে দিব। তোমরা এগুলো জাস্ট বেশি বেশি প্র্যাকটিস করো, কেমন? এবং এই জায়গায় যে পারিবেশিক শব্দগুলো আছে এগুলো পড়লে এর বাইরে ইনশাল্লাহ লাগে না। আমি পারিবেশিক শব্দের আলাদা একটা ভিডিও দিছি, ওই ভিডিওতে আমি এগুলো A to Z পড়াইছি, এই জন্য আর এই ভিডিওতে দেখাচ্ছি না। নাম্বার 2 হলো অনুবাদের বিপক্ষে কেন। অনুবাদ থেকে মনে করে এরকম একটা ইংলিশ দেওয়া থাকবে, তুমি এরকম বাংলা লিখতে গেলে একটু না একটু হলো তোমার ভুল হতে পারে। এখানে বলছে আই ট্রাইস, তুমি দিছো আমি ভাত খাবো, খেয়েছি জায়গায় খাবো দিয়ে দিছো, এরকম হলে তোমার ভুল হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে আমি অনুবাদের বিপক্ষে আসো। তাহলে এইটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার হলাম। এরপরে এবার আমাদের দ্বিতীয় যেটা, প্রতিবেদন আনসার করবো নাকি দিনলিপি আনসার করবো। আগে আমি তোদেরকে প্রতিবেদনটা দেখাচ্ছি। প্রতিবেদন মানে কি? প্রতিবেদন হচ্ছে 2 রকম। কয় রকম বলবো? ভিডিওতে কমেন্ট করো। প্রতিবেদন কয় রকম? প্রতিবেদন হচ্ছে কয় রকম বলো তো? 2 রকম। এক রকম হচ্ছে সংবাদ প্রতিবেদন, এক রকম হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আসো এখন সংবাদ প্রতিবেদন কোনটা আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কোনটা আমি তোমাদেরকে বলি। তোমরা যারা যারা পত্রিকায় লেখালেখির অভ্যাস আছে, দেখবা তুমি এটা কবিতা লিখছো, অনেকে মন চায় না যে আমার কবিতাটা পত্রিকার মধ্যে প্রকাশ হোক। সো এই যে পত্রিকায় প্রকাশ করার জন্য আমরা যে পত্রিকার অফিস যাই, স্যার আমার কবিতাটা কেন আপনাদের পত্রিকায় প্রকাশ করেন না, এই যে আমরা যে দরখাস্ত দিই, এটাই তুমি এই জায়গায় দিয়ে দিবা। কেমন? এটা হচ্ছে তোমার সংবাদ প্রতিবেদন। মনে করো তোমাকে বলছে যে তোমার এই যে এটা কি খাদ্যদ্রব্যে ভেজাল মিশানো তার প্রতিকার বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। এবার তুমি প্রতিবেদনটা লিখে ফেলছো, এবার ওই যে পত্রিকায় যে প্রকাশ করতে হবে, পত্রিকার অফিসে জমা দেওয়ার জন্য একটা দরখাস্ত লিখবো না, ওই দরখাস্তটা এটা আমরা লিখবো। তাহলে প্রথমত আমরা আমরা কিভাবে লিখবো, এরকম একটা চার্ট করবো, একটা ঘর করবো, যেখানে 4টা জিনিস থাকবে। প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির সময়, তারিখ। প্রতিবেদনের প্রকৃতি কি? যেহেতু এটা সংবাদ প্রকাশের জন্য এটা কি হবে? সংবাদ প্রতিবেদন হবে। তোমার প্রশ্নে মাঝে মাঝে এটা কি সংবাদ প্রতিবেদন নাকি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দেওয়া নাও থাকতে পারে। একদম সিম্পল, তোমার দেখবে তোমার বলবে অমুক বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো, এরকম যেগুলো থাকবে এগুলো পত্রিকা সংবাদ প্রতিবেদন হবে। আর যেগুলো প্রাতিষ্ঠানিক, কোনো একটা প্রতিষ্ঠানকে ওন করে, তোমার প্রতিষ্ঠানের এই সমস্যা, তোমার কলেজের এই সমস্যা, তোমার স্কুলের এই সমস্যা, এগুলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। কেমন? আসো এরপরে প্রতিবেদনের শিরোনাম, যেই শিরোনাম থাকবে এটা তোমরা লিখবা। প্রতিবেদন তৈরির সময় সকাল 8টা থেকে সকাল 10টা বা সকাল 9টা এরকম দিবা নর্মালি, কারণ আমরা পত্রিকায় প্রকাশের জন্য আমরা সকালেই তোমার পত্রিকার হেড অফিসে দরখাস্ত দিয়ে থাকি, এই জন্য এই টাইমটাই দিবা। আর তারিখ তুমি পরীক্ষার হলে যেদিন বসে আসো ওই তারিখটা হবে তোমার। কারণ এরপরে দেখো, এরপরে আবার তুমি প্রতিবেদনের হেডলাইন দিছো, প্রতিবেদনের হেডলাইন দিয়া এই হেডলাইনটা দিয়ে আবার তোমার মনের মাধুরী মিশিয়ে যা মন চায় এই বিষয় নিয়ে সব লেখো। খাদ্যদ্রব্যে ভেজাল কেন মিশানো হয়, বাংলাদেশে কেমন পার্সেন্টেজে মিশানো হয়, কি কি মিশায়, এগুলোর ক্ষতিকর দিক কি, এটা থেকে আমরা উত্তরাবো কিভাবে, যা মন চায় প্রতিবেদন মোটামুটি 2 থেকে 3 পেজের মতো লিখলে হয়। যত মন চায় লিখো। লিখে শেষ করে এই জায়গায় তুমি জাস্ট প্রেরক আবু সুফিয়ান, ঠিকানা এটা, প্রাবক কল্যাণী, ঠিকানা এটা, এরকম একটা দিয়ে দিবা, বাস খতম, বাই বাই টাটা। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে শিরোনামের ভিতরে তুমি লিখবে কি কি। মনে করো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বেঁচে থাকার জন্য মানুষকে খাদ্য গ্রহণ করতে হয়, খাদ্য মানুষকে বাঁচিয়ে রাখে এবং সুস্থতা দান করে, তাই খাদ্য হতে হয় টাটকা, পুষ্টিকর, নিরাপদ। কিন্তু বর্তমানে এক শ্রেণীর স্বার্থ দর্তলোক মানুষ খাদ্যদ্রব্য ভেজাল মিশিয়ে মানুষের জীবনকে সংগ্রাম, মানে এই যে মনে করো খাদ্যদ্রব্য ভেজাল সম্পর্কে যা খাদ্যদ্রব্য ভেজাল কেন মিশানো হয়, এটার মিশায় কেন, কত পার্সেন্ট মানুষ মিশায়, প্রতি বছর অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, মারা যায় এই খাদ্যদ্রব্য ভেজাল মিশানোর কারণে, এখান থেকে উত্তরানোর ওই কি, প্রত্যেকটা জিনিস তোমার যা যা মন চায় তুমি এই জায়গাটা তুমি লিখতে পারো। কেমন? আসো তা আমি এখানে দেখাচ্ছি না, এবং মোটামুটি যখন তোমার শেষ হবে জাস্ট সব শেষ করে লিখে দিবা প্রতিবেদক আবু সুফিয়ান, এরপরে তুমি ওই যে খামটা দিয়ে দিবা। আসো এটা গেছে আমাদের সংবাদ প্রতিবেদন। এবার আমরা যাবো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানকে ওন করে লেখে, যেমন হইতে পারে কি তোমার কলেজের গ্রন্থাগারটি সংস্কার প্রয়োজন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। মানে তোমার কলেজের প্রিন্সিপাল তোমার বলছে সুফিয়ান এদিকে আসো, আমাদের কলেজের গ্রন্থাগার কি কি সমস্যা, একটা প্রতিবেদন রচনা করো। তাহলে তুমি নর্মালি তোমার কলেজের স্যারের যেরকম দরখাস্ত দাও না, এরকম একটা দরখাস্ত আগে লিখবা। তারিখ বরাবর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সদর, কুমিল্লা বিশ্ব কলেজ গ্রন্থাগার সংক্রান্ত আবেদন। এই জায়গাতে অনলি একটা জিনিস অ্যাড হবে, এটা হচ্ছে সূত্রটা কি, মানে সোর্স কোন জায়গা থেকে, স্মারক নং
এই মনে করে যা এটা যে কোনো কিছু দিলে হবে। আমি যদি তোমার কি বলে এটাকে কুমিল্লা বিটিআর সরকারি কলেজ কু বি শ ক এই জায়গায় একটা মানে একটা সংখ্যা দিলে হবে 2025 2026 101 102 103 75 যা মন চায় দিয়ে এরকম কিছু একটা দিয়ে দিলে হবে, এটা আর কিছু না। আসো এবার জনাব আপনার প্রেরিত চিঠি, এই যে চিঠি কোনটা, এই যে এই চিঠি অনুযায়ী স্মারক নং ডট এত অনুযায়ী এত মোতাবেক কলেজ গ্রন্থাগারের বর্তমান অবস্থা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান পূর্বক একটি প্রতিবেদন আপনার সদয় অবগতির জন্য আমি পেশ করছি। এরপরে আবার তুমি আল্লাহ দিলে একটা হেডলাইন দিয়ে দাও। এই হেডলাইন দিয়ে আবার তোমার কলেজ গ্রন্থাগারের কি কি সমস্যা, কোন জায়গায় সংস্কার করতে হবে, এই জিনিসগুলো লেখো। একদম সিম্পল, কোনো মুখস্থ করার দরকার নাই। তুমি জাস্ট চিন্তা করো যে এটা হচ্ছে আমাদের কলেজ এবার তুমি লেখো আমাদের কলেজ কুমিল্লা জেলার মধ্যে তোমার শ্রেষ্ঠ কলেজ, এই কলেজের অনেক সুনাম, হাজার হাজার লক্ষ হাজার হাজার শিক্ষার্থী এই কলেজে পড়াশোনা করে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের কলেজের গ্রন্থাগারটির খুবই বাজে অবস্থা। এই জায়গাতে আবার কি কি সমস্যা তুমি লেখো। আমাদের কলেজ গ্রন্থাগারের দেওয়ালগুলা অত্যন্ত তোমার কি ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে বিপজ্জনক কিছু একটা ঘটতে পারে। তুমি লেখো আমাদের কলেজের গ্রন্থাগারের মধ্যে পর্যাপ্ত রুম নেই, পর্যাপ্ত বসার ব্যবস্থা নাই। আমাদের কলেজ গ্রন্থাগারের মধ্যে আর কি অসুবিধা থাকতে পারে একটা কলেজের রুমে, তুমি চিন্তা করো। আমাদের কলেজের গ্রন্থাগারের মধ্যে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, সন্ধ্যা হলে অন্ধকার নেমে আসে। আমাদের কলেজের গ্রন্থাগারের মধ্যে ফ্যান ঠিকভাবে চলে না, ফ্যান এটা তোমার ক্যার করে, এরকম ভাবে তুমি লিখো। এরপরে তুমি লিখতে পারো যে আর কি কি সমস্যা হতে পারে। আমাদের কলেজের গ্রন্থাগারে পর্যাপ্ত বই নেই, সাহিত্যের বই নেই, ধর্মীয় বই নেই, বিজ্ঞানের বই নেই, লেখা আমাদের বই নেই। আমাদের কলেজের গ্রন্থাগারের মধ্যে দুই একটা যে কয়েকটা বই ছিল এগুলো যখন শিক্ষার্থীরা নিয়ে গেছে ওরা কষ্ট করে নিজের মনে করে নিয়ে গেছে, কষ্ট করে আর লাইব্রেরিতে ফেরত দিয়ে যায়নি। এটার একটা সুষ্ঠু নিয়ম রাখা উচিত। বইগুলো কবে নেবে কবে দিবে একটা ভালো দক্ষ ব্যবস্থাপনা রাখা উচিত। এরকম আর কি কি প্রবলেম থাকতে পারে তোমাদের কলেজের গ্রন্থাগারের মধ্যে চিন্তা করো। একটা কলেজের গ্রন্থাগার আর কি প্রবলেম থাকতে পারে। নতুন নতুন বই আনতে হবে, দেওয়াল ঠিক করতে হবে, লাইটিং ব্যবস্থা করতে হবে। স্যারে লিখে দাও আমরা হচ্ছে বড় লোকের মানুষ, এসি লাগাই দেয় নাম করে, হ্যাঁ এসির কথা বলিও না। এইরকম একটা কলেজের গ্রন্থাগারে কত রকমের প্রবলেম থাকতে পারে, এই জিনিসগুলো তুমি লিখো, বাস শেষ খতম বায়োডাটা, আর কিছু না। তাহলে দেখো, তাহলে আশা করি আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছি। এখন আসো সাজেশনের যে জায়গাটা, এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের মধ্যে কি তোমার ওই যে লাস্টে দিয়ে প্রেরক প্রাপক এই ঝামেলাগুলো পোহাতে হয় না। আসো এখন সংবাদপত্র প্রতিবেদনের জন্য আমি জাস্ট তোমাদেরকে এই সাজেশনটা দেবো। এই সাজেশনটা যদি কেউ ফলো করে সংবাদপত্র প্রতিবেদন তার জন্য একদম পানিবাদ হয়ে গেছে, একদম পানিবাদ। সেটা কি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে পত্রিকা প্রকাশের জন্য একটা খাদ্যদ্রব্য ভেজাল যানজট, এই তিনটে দিয়ে একটা ইনশাল্লাহ আসবে যদি সংবাদপত্র থেকে আসে। আর সংবাদপত্রের পরে যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের জন্য জাস্ট এই কয়টা পড়লে না। তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো, কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অথবা তোমার কলেজের ছাত্রাবাস সম্পর্কে, এই ছাত্রাবাস সম্পর্কে প্রায় আসে। এটা তোমাদেরকে আমি একটু ব্রিফ দিই, তোরা তো এগুলো মুখস্থ করো, যেগুলো বই থেকে মুখস্থ কোনো দরকার নেই। তুমি চিন্তা করো কলেজের ছাত্রাবাসে কি কি সমস্যা থাকতে পারে। তুমি লেখো আমাদের কলেজটি একটা ছাত্রাবাস, কিন্তু অতি দুঃখের বিষয় জানা যাচ্ছে যে মাঝে মাঝে এখানে অনেক ছাত্রীরা আনাগোনা দেখতে পাই, রাত 12টার পরে তাদের ছাত্রীরা তাদের ছাত্রকে দিয়ে যায়। মানে এটা জাস্ট মজা করে বলছি। এখন দেখো তুমি চিন্তা করো তোমাদের ছাত্রাবাসে কি কি সমস্যা থাকতে পারে। তুমি লেখো আমাদের ছাত্রাবাসের দেওয়ালগুলো ধসে পড়ে যাচ্ছে, দেওয়ালগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়, যে কোনো মুহূর্তে বিপজ্জনক কিছু ঘটতে পারে। তুমি লেখো কলেজের ছাত্রাবাসে আর কি সমস্যা। আমাদের কলেজের ছাত্রাবাসে আমরা এক রুমে তোমার 15-20 জন করে থাকি, যেখানে আমরা ঘুমানোর সময় আমার হাত আরেকজনের কোন দিকে চলে যায় নিজে টের পাই না। হ্যাঁ, এরপরে লেখা আমাদের ছাত্রাবাসে ফ্যান চলে না, আমাদের ছাত্রাবাসে লাইট খুব কম, আমাদের ছাত্রাবাসে একটা পড়ার রিডিং রুম পর্যাপ্ত পরিমাণে নেই, আমাদের ছাত্রাবাসে খাদ্যের মান ভালো না। একটা ছাত্রাবাসে কত রকম সমস্যা থাকতে পারে। আমাদের ছাত্রাবাসে টয়লেটে বদনা থাকে না, টয়লেটে পানি থাকে না, টয়লেটের অনেক সমস্যা, মানে যত সমস্যা মন চাই লিখো। এরপরে তার আল্লাহর হস্তে আপনার কাছে মাহফুজ চাই, দোয়াও চাই। এই লাস্ট টাইম আমাদের কলেজের ছাত্রাবাসটা কেন উন্নত করে দেন। এইরকম মনের মাধুরী মিশে যা যা লিখতে মন চায় এগুলো লিখবে। এরপর তোমার কলেজের 52 নববর্ষ উদযাপন উপলক্ষে তুমি লেখো আমাদের 52 নববর্ষ উদযাপন উপলক্ষে আমাদের কলেজে কি কি প্রোগ্রাম হয়েছে, এই জিনিসগুলো তুমি লেখো। কেমন আসো? তাহলে আমরা প্রতিবেদনটা ক্লিয়ার হয়েছে। আসো এখন প্রতিবেদন আনসার না করে যদি দিনলিপি আনসার করে, এটা সবচেয়ে বেস্ট। এখন দিনলিপি লিখতে হবে কিভাবে আমি তোমাদেরকে বলি। দিনলিপি মানে কি জিনিস ওইটা আগে তোমাদেরকে একটু ব্রিফ করি। দিনলিপি মানে হচ্ছে একটা দিনের মধ্যে তুমি যত আকাম করছো এই আকাম গুকামগুলো লিখবে রাতের বেলা বসে বসে, এটা হচ্ছে দিনলিপি। দিনের বেলা যত আকাম করছো সব রাতে আসে লিখবে, এটা দিনলিপি। মনে করো আজকে দিনে তুমি তোমার প্রিয় মানুষটি নিয়ে ঘুরতে গেছো, তো প্রিয় মানুষটি নিয়ে ঘুরতে গেলে তোমার কত রকম স্মৃতি জায়গা রাতের বেলা তোমার মাঝে মাঝে তোমরা এটা করো, নিশ্রী আজকে দিনটা আমার এত ভালো গেছে, উফরি সকালে আমি তাকে এটা করছি, দুপুরে তাকে নিয়ে ওইটা করছি, দুপুরে তাকে নিয়ে ওখানে গেছি, বিকেলে এটা করছি। এই যে আমরা মাঝে চিন্তা করি না আজকে এত একটা সুন্দর দিন, আজকে এটা ডায়েরিতে লিখে রাখবো। এই যে তুমি যে ডায়েরিতে লিখে রাখো না, এটা দেখো দিনলিপি। দিনের বেলা যা কাম করছো রাতের বেলা সেগুলো ডায়েরিতে লিখা, এটা দেখো দিনলিপি। এখন এই দিনলিপিটা লেখার নিয়ম আছে। আবার এই দিনলিপি লিখতে হলে দিনলিপি লেখার শুরুতে পৃষ্ঠার বাম পাশে উপরে তারিখ দিতে হবে এবং 12
বারের নাম উল্লেখ, মানে বাম পাশে যদি কোন তারিখে লিখতেছো, কি বারে লিখতেছো, কি তুই মেমোরি রেখে দিবি না কবে দেখা করছো তার সাথে, তো এই যে তারিখ বার এগুলো লিখতে হবে। এরপরে কোনো দিনলিপিতে কোনো ঘটনা বর্ণনার সময়, স্থান, পরিবেশ এই জিনিসগুলো লিখতে হবে, কোন সময় লিখতেছো। নর্মালি দিনলিপিগুলো আমরা রাতের বেলা লিখি, কারণ সারাদিন আকাম কুকুম করে আসা সন্ধ্যাবেলা টায়ার্ড হয়ে যায়, রাতের বেলা দিনলিপি লিখি। তাহলে রাত 8টা 9টা 10টা এরকম টাইম দিবা। এরপরে তোমার কোন স্থান, তোমার জেলা, ওই জিনিসগুলো উপজেলা দিতে পারো, জাস্ট ওইটুকু। কেমন আসো এগুলো দিনলিপিতে শিরোনাম দেওয়ার প্রয়োজন নেই, খুব গুরুত্বপূর্ণ। তোমাকে যেই শিরোনামে দিনলিপি লিখতে বলবে ওই শিরোনামটা দেওয়ার দরকার নেই, কারণ আজ তুমি চিন্তা করো তো, তুমি আজকে তার লগে দেখা করছো, এখন তুমি যখন ডায়েরি লিখো, ডায়েরি লিখতে গেলে আমরা কোনো সময় শিরোনাম দেই যে তাহার সাথে আমার প্রথম দিন, এরকম শিরোনাম আমরা দেই নিজের ডায়েরিতে নিজে না। তো এই জন্য দিনলিপিতে আমরা শিরোনাম দিব না। আসো এগুলো হচ্ছে তোমার নিয়ম। আর দিনলিপিতে মার্ক ভালো পাইতে গেলে কিছু টেকনিক ভাই তোমাদেরকে দেখাই দিব, বা কিছু গাইডলাইন দেখাই দিব, যেই জিনিসগুলো ফলো করলে আমরা মার্ক ভালো পাবো। এগুলো নিয়ম না। প্রথম কথা হলো, দিনলিপি লেখার আগে মনে মনে খসড়া চিত্র দাঁড় করিয়ে নিলে ভালো হয়। সারাদিন যেভাবে অতিবাহিত হয়েছে তা একের পর এক ধারাবাহিকভাবে সাজিয়ে লেখা। মানে তুমি আজকে সারাদিন কি করছো, সকালে ঘুম থেকে উঠে কি করছো, এরপরে 10টায় কি করছো, 12টায় কি করছো, দুপুরে কিছু, বিকেলে কিছু, এইভাবে সাজাও। সাজায় মনের মধ্যে খসড়া দাঁড় করে এরপরে লেখো, তার জন্য তোমার যে বেটার হবে। তুমি একবার লিখছো আমি বিকালবেলা পান্তা ভাত খেয়েছি, আবার লিখছো সকালবেলা ঘুম থেকে উঠছি, আবার রাতে, আবার দুপুরে, এরকম উল্টা পাল্টা না, সিরিয়ালে মেনটেন করে সাজিয়ে লিখবে, যেটা ওইটা একটা খসড়া দাঁড় করো। নাম্বার 2 হলো, দিনে ঘটে যাওয়া সব ঘটনার বিস্তারিত বিবরণ নয়, কেবল উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। মনে করো পয়লা বৈশাখের আজকের দিনটা তোমার কেমন কাটছে, তুমি লিখছো যে আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে আমি একটু হাগু করেছি, এরপরে আমি একটু দাঁত ব্রাশ করেছি, এরপরে আমি একটা পাঞ্জাবি পরেছি, এরপরে আমার গার্লফ্রেন্ড আমাকে নিতে আসছে, আমি বলছি বাবু তুমি দাঁড়াও, এরপরে সে আমাকে রিক্সাতে করে নিয়ে গেলো, এরপরে আমি কলেজে গেলাম, এরপরে আমি 1 কাপ চা খাইলাম, এরপরে আমি কলেজে বসলাম। এত বিস্তারিত বিবরণ তোমার লেখা যাবে না। অনলি উল্লেখযোগ্য ঘটনা। তুমি আজকে সকালে কলেজে গেছো, কলেজে গিয়ে কি কি হয়েছে, কি অনুষ্ঠান হয়েছে, কোরআন তালাওয়াত দিয়ে শুরু হয়েছে, সভাপতির বক্তব্য উদ্বোধন হয়েছে, এরপর প্রধান অতিথি আসছে, এরপর আমার কুচকাওয়াজ হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, বিকেল অমুক অমুক কিছু হয়েছে, এই জাস্ট এইরকম জিনিসগুলো যা গুরুত্বপূর্ণ তা তুমি লিখবা, সব কিছু না। এরপরে দেখো, ইতিহাস নয় ব্যক্তিগত মত, অভিমত বা অনুভূতি লেখা। আসছে 16 ডিসেম্বর সম্পর্কে, তোমার কলেজে উদযাপন সম্পর্কে লিখো। তুমি লিখছো 16 ডিসেম্বর মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আসেনি কোনো যুক্তি। তুমি লিখছো 1971 সালে পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশাল বড় এক যুদ্ধের আয়োজন করেছেন, উক্ত যুদ্ধতে দীর্ঘ 9 মাস ধরে যুদ্ধ করেছি, যার বিনিময়ে আমরা বাংলাদেশ পাইছি। এত কাহিনী, এত হিস্টোরি, ইতিহাস তো তোমার কেউ লিখতে কয় না। ইতিহাসটা নিজের ব্যক্তিগত কথাগুলো, আজকে 16 ডিসেম্বরে তোমার কি কি হয়েছে, কি কি করছো, এই ব্যক্তিগত কথাগুলো লিখো। 1971 সালে কি কি ঘটে গেছে গা, ইতিহাসটা আনার কোনো দরকার নাই। এরপরে ব্যতিক্রমভাবে নিজের ভাষায় দিনলিপিটা শুরু করতে হবে, তোমার ভাষা। এটা তোমাদেরকে আমি একটা দিনলিপি দেখাই দিলে তোমরা বুঝবা। নর্মালি মনে করো একটা দিনলিপি কি, আসো মনে করো দিনলিপিটা হচ্ছে কলেজে বসন্ত বরণ প্রোগ্রাম, মানে ওই যে বসন্তকালে তোমরা তোমার লেখো না, ওই যে ফাগুনেরও মোহনায় ডিডিডিং ডিডিডিং, যে একটা ড্যান্স মারো, এটা হচ্ছে বসন্ত বরণ। তো এখন এই বসন্ত বরণ উপলক্ষে একটা তোমার দিনলিপি লিখতে বলছে। তো এইরকম আমরা যেটা করি, একটা হেডলাইন দিয়ে দেবো, বাট না আমরা হেডলাইন দিব না। এরপরে তোমার যেইভাবে লেখা, তারিখ, এরপরে বার, সময়, এগুলা। এবার দেখো আমরা নর্মালি লিখবো কি, আমরা নর্মালি বাকি স্টুডেন্টগুলো লিখে কীভাবে, যে আজকে পয়লা বৈশাখ বা আজকে ফাল্গুনের প্রথম দিন, আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে আমি স্কুলে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, সুন্দর একটা কাতুয়া টাতুয়া পরে, একটা পাঞ্জাবি পরে, এরকম নর্মালি আমরা এভাবে লিখি। বাট দেখো এই জায়গাতে আমি লিখছি কীভাবে, আজ পয়লা ফাল্গুন, বসন্ত ঋতুর প্রথম দিন, দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে। আমার শিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস কলেজেও দিনটি বর্ণিল আয়োজন পালিত হয়েছে। সকালে আমি বাসন্তী রঙের শাড়ি পরে খোপায় গাঁদা ফুলের মালা দিয়ে পরেছিলাম, আমাদের কলেজের মাঠে মূল অনুষ্ঠান আয়োজন শুরু করেছিলাম। এবার জাস্ট ডিফারেন্সটা দেখো, তুমি ডিরেক্ট চলে গেছো ঘুম থেকে উঠে চোখের মধ্যে পানি দিয়ে আমি রেডি হচ্ছে, আর আমি আগে এই দিনটা সম্পর্কে 2-3 লাইন লিখে এরপর আমি লিখছি আমাদের কলেজও তোমার কি হচ্ছে। সো এইভাবে তুমি যতটা ইউনিক করে লিখতে পারো, আমি এটার পিডিএফ দিয়ে দেবো প্রথম কমেন্টে, ওখান থেকে বাকিগুলো দেখে নিও। হ্যাঁ, আরও তোমার অনেকগুলো আছে। মনে করো তোমার সকাল সকাল কলেজের প্রভাত ফেরি প্রোগ্রাম অংশ নিতে, এটা মনে তোমার ওই যে 21শে ফেব্রুয়ারিটা। তো এই জিনিসগুলো আমরা দেখবো, কেমন আসো? আর লাগবে না, মোটামুটি বানানো অবসর সম্পর্কে অনেকগুলো আছে, কেমন? আমি পিডিএফটা দিয়ে দিব, আসো। এখন এই দিনলিপির একটা ফাইনাল সাজেশন, দিনলিপি কোনগুলো আসতে পারে তোমার কলেজে মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস বা বসন্ত বরণ উদযাপন, মানে কলেজের একটা অনুষ্ঠান যেটা সম্পর্কে তুমি লিখবে। কলেজে অনুষ্ঠান সবগুলো প্রায় সেম থাকে, সভাপতি থাকে, প্রধান অতিথি থাকে, তোমার কলেজের অধ্যক্ষ নেতৃত্ব দেয়, এই জিনিসগুলো তোমার, আর কিছু না। এরপরে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের একটা দিনলিপি লেখো, কলেজের প্রথম দিন অথবা বিদায় অনুষ্ঠান, কলেজের বসন্ত বরণ, কেমন? এই জিনিসগুলো যদি তোমার দিনলিপির মধ্যে আসে, আশা করি যেটাই থাকুক তুমি এখন অ্যাটলিস্ট দিনলিপিটা লিখতে পারবা, কেমন? আসো। এরপরে আবেদনপত্র, আসো আবেদনপত্র আনসার করবো নাকি বৈদ্যুতিন চিঠি আনসার করবো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলি জাস্ট 4টা জিনিস দিব। আবেদনপত্র যদি তোমার এগুলো আসে কমনগুলা, বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদন, শিক্ষা সফরে যাওয়ার
জন্য আবেদন, তাহলে এগুলো তুমি আনসার করো। বিনা বেতন অধ্যয়ন, এগুলো ক্লাস 6-7 থেকে পড়ে আসছো, যে আমার বাপ কৃষক, আমরা 5 ভাই 5 বোন, হ্যাঁ অনেক ভাই বোন বেশি, আমাদের বাপের পক্ষে আমাদের লেখাপড়া খরচ চালানো সম্ভব না, আপনি যদি একটু দয়া করে আমাদেরকে একটু বিনা বেতন অধ্যয়ন করো। এই যে জিনিসগুলো, আবার শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, তুমি তোমার স্যারে বলো যে স্যার সারা জীবন দেখে আসছি, সারা জীবন শুনে আসছি কক্সবাজার হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, স্যার আমরা কখনো দেখি না, স্যার আমরা এবার এটা সরাসরি নিজের চোখে দেখতে চাই, আমরা শিখতে চাই, আমরা সমুদ্রের ঢেউ থেকে শিখতে চাই, আমরা সূর্যাস্ত দেখতে চাই। এই যে শিক্ষা, অথবা সুন্দরবনে গিয়ে সুন্দরবনের প্রাণী গাছগাছালা সারা জীবন বইতে বসছি, এখন নিজের চোখে গিয়ে আমরা একটু দেশকে জানতে চাই, দেশকে শিখতে চাই, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেশের এগুলো, এই যে কত কথা আছে না, এই জিনিসগুলো তুমি পারো, আমার থেকে পারো, দরকার নাই। বাট যদি প্রতিষ্ঠানে অফিস সহকারী পদের জন্য আবেদন, এরপর তোমার শিক্ষক পদে চাকরির জন্য আবেদন, এই যে চাকরির জন্য আবেদন যেগুলো আসবে, এগুলো আমরা টোটালি স্কিপ করাটাই তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে। কেমন? স্কিপ করাটাই তোমার জন্য বেস্ট হবে। এটা স্কিপ করে তুমি প্রয়োজনে বৈদ্যুতিন চিঠি আনসার করো, ওইটা তোমার জন্য মোর অ্যান্ড মোর বেটার। এখন বৈদ্যুতিন চিঠি মানে ইলেকট্রনিক মেল, মানে ইমেল যেটাকে বলে আর কি, এটার নিয়ম হচ্ছে ফ্রম টু সিসি বিসিসি সাবজেক্ট, ফ্রম টু সিসি বিসিসি সাবজেক্ট। ফ্রম মানে কি? ফ্রম মানে তুমি যেই জিমেল থেকে লিখতেছো তোমার জিমেলটা লিখবা, টু মানে তোমার যার কাছে পাঠাবা তার জিমেলটা লিখবা, এবং এই জায়গাতে খেয়াল রাখবা এই জায়গায় তুমি যা দিবা না কেন সব কিছু হবে তোমার ছোট হাতের। মনে করো সুফিয়ান সাদিয়া ইমান, এরপরে তোমার 75@gmail.com, যা দিতে পারো, সমস্যা না আসে। এরপরে আবার তুমি মনে করো সাবজেক্ট কি? মোবাইল ফোনের অপব্যবহার, ক্ষতিকর দিক। প্রিয় বন্ধু শুভেচ্ছা নিও, সালাম নিও। তুমি শুনেছি নাকি তুমি এখন মোবাইল ফোন, একটা দামি মোবাইল নিয়েছো, তো বন্ধু মোবাইলের কিন্তু যথেষ্ট ভালো খারাপ দিক আছে। মোবাইলের খারাপ দিকগুলো কি কি এগুলো তুমি চাইলে লিখতে পারো, যে মোবাইল দিয়ে তুমি নিজে যে খারাপ খারাপ কাজগুলো করো, মোবাইল দিয়ে খারাপ ভিডিও দেখা যায়, খারাপ ওয়েবসাইটে যাওয়া যায়, মোবাইলে যে পরিমাণ আমাদের নেশা ঢুকে যায়, পরিমাণ সময় নষ্ট হয়, লিখতে পারো। আবার ভালো দিকগুলো লিখতে পারো, যদি ভালো দিকের কথাও থাকে, ভালো দিকের ফোন অপব্যবহারের কথাই বলতে পারো, অপব্যবহার কথা লেখো। আর যদি ভালো খারাপ দুইটা বলো, ভালো দিক বলো, যে মোবাইল ফোন দিয়ে আমরা এখন অনলাইনে ক্লাস করতে পারি, টিকিট কাটতে পারি, বাস ট্রেন জাহাজ যে কোনো কিছু টিকিট কাটতে পারি, অনলাইন থেকে খাদ্য অর্ডার করতে পারি, সব করতে পারি, যে তোমার মন আছে। এই জিনিসগুলো তুমি জাস্ট লিখো, আর কিছু না। কেমন? আসো। তো এই ইমেলগুলা বা ইলেকট্রনিক মেল বা বৈদ্যুতিন চিঠিটা আমরা আনসার করতে পারবো। আসো, এই বৈদ্যুতিন চিঠির জন্য কোনগুলা? শিক্ষা সফরে যারা আমন্ত্রণ জানেন, তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি। সাদিয়া, তোমার সাথে তো আমার ট্যুর দিতে তোমার আম্মু দিবে না, চলো সাদিয়া আমরা একটা শিক্ষা সফরে যাই, আমরা সফরের নামে অনেক কিছু শিখবো, আমরা কক্সবাজারকে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে আমরা কক্সবাজারের শিক্ষা সফরে যাব। হ্যাঁ, এরপরে তোমার এরকম আমরা একদম একসাথে অনেক কিছু শিখবো, দিন রাতে সবসময় শুধু শিক্ষার উপরে থাকবো, চলো সাদিয়া আমরা শিক্ষা সফরে যাই। হ্যাঁ, শিক্ষা সফরে বিভিন্ন গুণগান লিখে তারা তুমি ইনভাইট করলে, হ্যাঁ এরকম তোমার থাকতে পারে। এরপরে বন্ধুর পিতৃবিয়োগে তাকে সান্ত্বনা, এগুলো মুখস্থ করে কিছু নেই ভাই। তোমার বন্ধুর বাপ মরে গেছে, তুমি চিন্তা করো তুমি তাকে কি বলবা? বন্ধু টেনশন নিও না, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আমরা এক সময় এসে আবার চলে যেতে হবে আমাদেরকে, এটাই হচ্ছে তোমার পৃথিবীর নিয়ম। সো এখন আঙ্কেলের জন্য কান্না করিও না, আঙ্কেলের জন্য দোয়া করো যাতে আঙ্কেল পরকালে ভালো থাকতে পারে, সেই দোয়া করো। আর তোমার টেনশন নিও না, এটা মাথায় রাখবা, তোমার আব্বু কিন্তু একজন, তোমার আব্বু দুইজন, আমার আব্বু তোমার আব্বু। আমার আব্বু কখনো তোমাকে অন্য কেউ হিসেবে দেখে না, নিজের ছেলের মতোই দেখে। সো একদম টেনশন নেবেন, ইনশাআল্লাহ আঙ্কেলের জন্য দোয়া করবা, আমরাও দোয়া করবো, তোমার সব কিছু আমাদের এরকম। তুমি তোমার বন্ধুদের যেরকম বর্ষা দাও না, বন্ধু তুই টেনশন নিস, আমি আছি, এরকম জাস্ট কথাগুলো, শুধু জাস্ট বন্ধু তুই টেনশন নিস না, বন্ধু তুমি টেনশন নিও না বলবা, আমি আছি এটা আবার বলিও না। কেমন? জাস্ট এই জিনিসগুলো। কেমন? আসো। এরপরে তোমার স্বাধীনতা বিজয় দিবসে আমন্ত্রণ জানি, ইন্টারনেট ব্যবহার সুফল কুফল। এই যে ইন্টারনেটে তুমি কি কি করো, তুমি কোন কোন ওয়েবসাইটে যাও, কারা কারা দেখো, বলবে যে বন্ধু এগুলো দেখবা না, সুফল কুফল ভালো ভালো জিনিস লিখবা। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানি। এখন তোমার মনে হয় ভাই এটা ফাইজলামি করেন না, ঠাট্টা করেন, ভালোবাসা দিবস আসে, এটা কুমিল্লা বোর্ডে আসছে 2022 বা 23 সালে। তুমি লিখতে পারো ভালোবাসা দিবসে লিখতে পারো, সাদি আমি তোমাকে অনেক ভালোবাসি, আজকে ভালোবাসা দিবস, তোমার অনেক শুভেচ্ছা। এই জায়গাতে আমার আইসা হাদিস লিখে দিও না আইসা যে ভালোবাসা দিবস হচ্ছে বিশ্ব বিহায় দিবস, ভালোবাসা দিবস হারাম হারাম ইটস হারাম, এইখানে লিখে দিও না। হ্যাঁ, কারণ তোমার প্রশ্ন হচ্ছে যে ভালোবাসা দিবসগুলোকে বন্ধুরে প্রিয়জনকে ইমেল পাঠাও, তো প্রিয়জনকে ইমেল পাঠাইলে তুমি প্রিয়জনকে প্রিয়জনের ভাষায় পাঠাও, এখানে তোমার এগুলো লিখে দিও না, তাহলে আবার আমার গোল্লা দিয়ে দিবে। কেমন? আসো। এরপরে হলো তোমার এরপরে আবার ভাব সম্প্রসারণ আর সারাংশ সারমর্ম। আমি জাস্ট ভাব সম্প্রসারণ এই সাজেশনগুলো দিচ্ছি, তোমরা গুগল থেকে বা যেখান থেকেই পড়ো এগুলো পড়ে নিও। কেমন? জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে ভাব সম্প্রসারণগুলো পড়বা। আর আমি তোমার সারাংশ সারমর্ম দিনে কেন, কারণ এগুলো কমন, সারাংশ সারমর্ম কমন ফানালো অনেক ট্রাফ, বিগত বছরের কোশ্চেনগুলো পড়লে হবে, আর তবুও সারাংশ সারমর্ম আনসার করাটাও ট্রাফ, নাম্বার কম পাই, এই জন্য আমি এটা প্রেফার করি না। আসো। এরপর হচ্ছে সংলাপ যেগুলো তোমার সংলাপ তো আমরা বুঝি, জাস্ট আমি একটা মনে করে দেখাচ্ছি। মনে করো যে কোনো একটা সংলাপ কি হতে পারে, সংলাপটা হতে পারে তোমার এই যে মনে করো ফেসবুক বা মোবাইলের সুফল ও কুফল সম্পর্কে। আবার মনে করো তুমি সংলাপটা লিখবো কিভাবে, এই যে তোমার পৃষ্ঠার মধ্যে মনে করো প্রথমে সুফিয়ান, হ্যাঁ এখানে হচ্ছে সুফিয়ান, তারপর সুফিয়ান বলছে সাদিয়া আমান তুমি কেমন আছো, সাদিয়া তুমি কেমন আছো, আবার এখানে মনে করো সাদিয়া, হ্যাঁ
সাদিয়া আইমান, হ্যাঁ দুইটারে এই যে এই বিন্দু আছে না, এই বিন্দু আর এই বিন্দু একসাথে রাখার চেষ্টা করবে, একদম সব এক তালে সব এক তালে থাকবে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো কি করো? আমি সময় কাটতেছে না, মোবাইলে স্ক্রল করতেছি বা মোবাইলে আমি নিউজ ফিড দেখতেছি। এরপর তুমি বললো আরে আমাদের সময়গুলো, মূল্যবান সময়গুলা মোবাইলে আমাদের নষ্ট হচ্ছে, কিন্তু বর্তমানে এই মোবাইল আমাদের কত ক্ষতি করতেছে, সময় নষ্ট করতেছে, আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, বিভিন্ন কথা ক্ষতিকর লিখবা। আবার উপকার, তখন সাথে মানে বলে উপকারও তো আছে, আমি সুফিয়ান ভাইয়ের ক্লাস করি, অনেক কিছু শিখি, বাইরে যাওয়া লাগে না, মানে আমি ঘরে বসে সব কিছু শিখতে পারি, ঘরে বসে আমি আমার টিকিট কাটতে পারি, ঘরে বসে আমি আমার তোমার আর কি হতে পারে, ঘরে বসে আমি আমার খাবার অর্ডার দিতে পারি, বই অর্ডার দিতে পারি, সব কিছু করা যায়। তোমার মতো করে তুমি লেখো, ভেরি সিম্পল। এইরকম জিনিসগুলো হচ্ছে তোমার সংলাপে আর কি, কেমন দুজনের মধ্যে একটু জাস্ট চ্যাট কথোপকথন, যেটা তোমরা প্রাইমারি স্কুল থেকে লিখে আসছো। সংলাপের মধ্যে কি হতে পারে? বই পড়ার গুরুত্ব থাকতে পারে, সড়ক দুর্ঘটনার বিভিন্ন বিষয় সচেতনতা, শিশু নারীর প্রতি সহিংসতা, উচ্চ মাধ্যমিক পাশের পর, এই জিনিসগুলো আর লাগবে না। আর প্রবন্ধ আমি তোমাদেরকে জাস্ট 5টা রচনা দেবো, মানে 5 কাইন্ডের রচনা দেবো, এবং এই 5টা যেহেতু 5টা রচনা 5 রকম থেকে আসে, আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন 5টা আসবে, এবং ইনশাল্লাহ যেগুলো পড়তে বলবো জাস্ট এগুলো পড়বি, সব পাবে ইনশাল্লাহ, কমন পাবে। আমি জাস্ট এই সাজেশনটা আমার গত বছর 2024 এইচএসসি 24 বেসের জন্য আমি বানাইছি, ওই সাজেশনটা 24 হুবহু আসছে, এবং এটাই 25 বেসের আসবে, 26 বেসের আসবে। জাস্ট একটা জায়গায় চেঞ্জ হতে পারে, সেটা সাম্প্রতিক ঘটনা, যেটা আমি এখন অ্যাড করছি 24-এর গণঅভ্যুত্থান, সাম্প্রতিক ঘটনা চেঞ্জ হতে পারে, জাস্ট এটা বাদে বাকি সব সেম থাকবে। আসো আমি জাস্ট একটু দেখাচ্ছি, মনে করো আমি তোমাকে দেখাচ্ছি জাস্ট এটা কি, এই যে স্বদেশ প্রেম, অধ্যাবসায়, শিষ্টাচার, শ্রমের মর্যাদা, এই 4টা থেকে একটা রচনা কনফার্ম আসবে। তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও, অক্সফোর্ডে পরীক্ষা দিলে যদি ওখানে রচনা থাকে 4টা থেকে একটা কনফার্ম আসবে, বাট সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে তোমার স্বদেশ প্রেম দেওয়ার আর শ্রমের মর্যাদা, যে কোনো একটা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 2 হলো তোমার যে কোনো বিজ্ঞান রিলেটেড, দৈনন্দিন কাজে বিজ্ঞান, সভ্যতার কাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, যে কোনো একটা বিজ্ঞান সম্পর্কে প্রশ্ন সম্ভাবনা খুব বেশি, যে কোনো একটা বিজ্ঞান, কেমন? এই হচ্ছে দুই নাম্বারটা। এরপর তোমার ইন্টারনেট আজকের বিষয়, আধুনিক তথ্য প্রযুক্তি, বাংলাদেশের পোশাক শিল্প, এটা তো কনফার্ম আসবে। বাংলাদেশের পোশাক শিল্প, প্রজন্ম শিল্প, কনফার্ম আসবে। একটা স্ক্রিনশট দিয়ে রাখ, যদি আসে সুন্দর করে অপরিচিত পরিবার একটা লাভ দিবি, ঠিক আছে? নাহলে একদম এটা কনফার্ম আসবে। এরপরে দেখ 21শে ফেব্রুয়ারি অথবা আন্তর্জাতিক দিবস, যে কোনো একটা দিবস সম্পর্কে আসবে। 21শে ফেব্রুয়ারি হতে পারে, বিজয় দিবস হতে পারে, মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে, মানে যে কোনো একটা দিবস কনফার্ম আসবে। আর রিসেন্ট ঘটনা হতে পারে, সেটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অথবা রিসেন্ট বর্তমানে যে ঘটনাগুলো আছে, যে কোনো কিছু একটা সম্পর্কে আসতে পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা বেশি আসে, অথবা মনে করো 24-এর গণঅভ্যুত্থান, অথবা এখন যেহেতু তোমার ইন্টারিমের যোগ, অভ্যন্তরীণ তোমার কি বলে এটাকে, অভ্যন্তরীণ সরকার, গণঅভ্যুত্থানের সরকার বা গণঅভ্যুত্থান কিছু একটা আসতে পারে। বাট এগুলো আমরা না, এগুলো খুব বেশি পেইন না। জাস্ট এই যে মনে করো এই যেগুলো আসছে না, এগুলো পড়লে যে কোনো একটা বিজ্ঞান থেকে আসতে পারে, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, যে কোনো একটা আসতে পারে। এবার তোমার বাংলাদেশের পোশাক শিল্প খুবই সম্ভাবনা আসতে পারে, যে কোনো একটা দিবস, 21শে ফেব্রুয়ারি, মুক্তিযুদ্ধের চেতনা, বিজয় দিবস, যে কোনো একটা আসতে পারে। জাস্ট এই জিনিসগুলো বলে তুমি 100 কমন পাবা। আমি তো তোমাকে দেখাচ্ছি যে 24 সালে কোনগুলো আসছে, তাহলে বুঝতে পারো। দেখ আমার এই সাজেশন থেকে 24 সালে যে রচনাগুলো আসে, দেখ এই দেখ, স্বদেশ প্রেম কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড, 4টা বোর্ডে আসছে। পোশাক শিল্প এতগুলো বোর্ডে আসছে। মুক্তিযুদ্ধ সূচনা তোমার 24-এর এতগুলো বোর্ডে আসছে। পর্যটন শিল্প এতগুলো বোর্ডে আসছে। আধুনিক তথ্য প্রযুক্তি বাংলাদেশ এতগুলো, অনলি 24 সালে এগুলো এমন না তো অন্য সব, অনলি 24 সাল হুবহু একদম A to Z কমন। সো আমি এই জন্য বলছি ভাই এই সাজেশনটা ফলো করে ইনশাল্লাহ 100 তোমরা কমন পাবো। ওকে আসো, এবার তোদের এটা লাগবে কিনা আমাকে বলতো। রচনার পয়েন্ট, ভাই যে আমরা রচনা কিভাবে লিখবো, রচনার পয়েন্টগুলো আমাদেরকে দিয়ে দেন। লাগলে অ্যাগেন তোমার যত বন্ধু আছে যারা এখনো এই ভিডিওতে মেনশন করো নাই, ভিডিওটা পোস্ট করে তোমার বাকি ফ্রেন্ডদেরকে আরেকবার মেনশন করে দাও। এরপর আমি তাহলে শুরু করি। ডান? আমি জানি তুমি এখনো দাও না, কারণ তুমি ফাঁকিবাজ। মেনশন দাও, বোকা ছেলে কোথাকার। আসো এবার দেখো তো, এই জায়গাতে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি স্বদেশ প্রেম। মনে করে এটা একটা গুরুত্বপূর্ণ রচনা। এই রচনার জন্য তোমার কোন কোন পয়েন্টে তুমি লিখবা, এই পয়েন্টগুলো আমি তোমাদেরকে সাজায় দিচ্ছি। দেখো এই পয়েন্ট, স্বদেশ প্রেমের জন্য ভূমিকা, স্বদেশ প্রেম কি, স্বদেশ প্রেমের উৎস থেকে শুরু করে একদম ভূসংহার পর্যন্ত যা আছে। এবার এই পয়েন্টগুলো তুমি অলওয়েজ মাথায় রাখবা, রচনার ভূমিকাটা সুন্দর করে লিখবা। বাকি কোন পয়েন্টে কি লিখছো ডাজন্ট ম্যাটার। প্রয়োজন স্বদেশ প্রেমের বৈশিষ্ট্যতে যা লিখছো এটির আবার একটু পিস করে বাঙালি স্বদেশ প্রেমে লেখো, তোমার বিশ্বের সাথে স্বদেশ প্রেমে লেখো। এগুলো স্যার হাতে আমার দেখবে না, স্যার দেখবে সুন্দর হাতে লেখা কিনা, কত বিশ্বে লিখছো, এটাই মূলত দেখবে। কেমন? সো এইটা মনে করো স্বদেশ প্রেমের। এরপরে তোমার হচ্ছে তোমার মনে করো অধ্যাবসায় সম্পর্কে এই পয়েন্টগুলো লিখো। অধ্যাবসায়ের পরে তোমার বাংলাদেশের পোশাক শিল্প, প্রজন্ম শিল্প সম্পর্কে এই পয়েন্টগুলো লিখো। এরপরে তোমার মাদকাসক্তির কারণ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার স্লাইড থেকে মিস্টেক গেছে। এই পয়েন্ট এইখান থেকে আসতে পারে তোমার মাদকাসক্তির কারণ, তার প্রতিকার। এরপর আসতে পারে তোমার এই যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে, এই জিনিসগুলো আসতে পারে। সো এর বাইরে আমার ইনশাল্লাহ আশা করি আর আমার রচনা আসবে না। সো তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও না কেন এই জিনিসগুলো ফলো করবে ইনশাল্লাহ, কোনো টেনশন নেই, কোনো প্যারা নেই। সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো। আর এইচএসসি পরীক্ষা অনেক ভালো করে দাও। এইচএসসির পরবর্তীতে অ্যাডমিশন ব্যাচে ভেদের সাথে দেখা হবে।
আল্লাহ হাফিজ, গুড বাই, টাটা।